Hello and welcome again to another video lecture. এটা আমাদের CC7 এর যে ongoing discussion chemistry of alkenes alkynes সেটার একটা অংশ আমরা আজকে আবার পড়ব। এটার একটা পার্ট আমরা আগে দেখেছি বার্চ রিডাকশন, যেটাকে আমরা ডিসলভিং মেটাল রিডাকশন বলি। সেই রিঅ্যাকশন যেটা অ্যালকাইনের উপরে করলে সেমি হাইড্রোজেনেশন হয়, অর্থাৎ পার্শিয়াল রিডাকশন হয় এবং তুমি একটা স্টিরিও সিলেক্টিভ ট্রান্স সিলেক্টিভ রিডাকশন পাও, যেখানে অ্যালকাইন থেকে অ্যালকিন তৈরি হয়। সেটা আমরা আগে দেখেছি। এবারে ওই একই রিঅ্যাকশন আমরা দেখব বেঞ্জিন রিং এর উপরে, অ্যারোমেটিক রিং এর উপরে। তো শুরু করা যাক। বেঞ্জিনয়েড অ্যারোমেটিককে যদি লিথিয়াম বা সোডিয়াম লিকুইড অ্যামোনিয়া দিয়ে রিডাকশন করা যায় তাহলে পার্শিয়াল রিডাকশন হয় এবং বেঞ্জিনের অ্যারোমেটিসিটি নষ্ট হয়ে গিয়ে দুটো হাইড্রোজেন বেঞ্জিন রিংয়ে অ্যাড হয়ে যায়। এই রিঅ্যাকশনটাতে টিপিক্যালি বেঞ্জিন থেকে যে প্রোডাক্টটা পাওয়া যায় সেটা হচ্ছে সাইক্লোহেক্সা 1,4-ডাই, এই প্রোডাক্টটা। লিকুইড অ্যামোনিয়া নিয়ে কোল্ড বাথের মধ্যে অ্যানহাইড্রাস লিকুইড অ্যামোনিয়া নিয়ে তার মধ্যে লিথিয়াম দিলে সলভেটেড ইলেকট্রন তৈরি হয়। এই সলভেটেড ইলেকট্রনরা এই রিডাকশনটা করে থাকে। এর মেকানিজম আমরা আউটলাইন করেছি, সেটাকে দেখা যাক যে রিঅ্যাকশনটা কিভাবে হচ্ছে। মেটাল যখন ইলেকট্রন দিয়ে দেয় তখন সেই ইলেকট্রন অ্যামোনিয়ার তৈরি করা কম্পার্টমেন্টের মধ্যে ঢুকে বসে থাকে। বেঞ্জিন রিং এর লো লাইং অ্যাকসেপ্টর অরবিটাল রয়েছে, তো সেই অ্যাকসেপ্টর অরবিটালে এই ইলেকট্রন গিয়ে আশ্রয় নিতে পারে, অর্থাৎ একটা পাই স্টার অরবিটালে গিয়ে ইলেকট্রনটা বসতে পারে। যদি পাই স্টারে ঢোকে তো অবভিয়াসলি একটা পাই বন্ড ভেঙে যাবে এবং পাই বন্ড ভেঙে গিয়ে সেখানে রেডিক্যাল অ্যানায়ন স্পিসিস তৈরি হবে। অনেকটা ব্যাপারটা এরকম হতে পারে, এরকম আমরা ভাবতে পারি যে এই একটা ইলেকট্রন এখানে গেল এবং এই অ্যানায়ন তৈরি হলো, তার মানে একটা ইলেকট্রন তো ঢুকলোই এখানে, আর এখানে আরেকটা কার্বনের উপরে একটা নেগেটিভ চার্জ এলো, দুটো ইলেকট্রন। তো অবভিয়াসলি সেটা আমরা এখানে এঁকেছি এবং এখানে এই যে অ্যানায়নটা, এই অ্যানায়নটা রেজোন্যান্স স্টেবিলাইজড রেডিক্যাল অ্যানায়ন তৈরি হয়েছে, যেটার হাইব্রিড ফর্ম হচ্ছে এটা। এর আগে আমরা যখন অ্যালকাইনে দেখেছিলাম, অ্যালকাইনেও এরকম রেডিক্যাল অ্যানায়ন তৈরি হচ্ছিল, কিন্তু সেই রেডিক্যাল অ্যানায়নের কোনো রেজোন্যান্স স্টেবিলাইজেশন ছিল না। সেখানে ইলেকট্রন পেয়ারটা একটা sp2 হাইব্রিড অরবিটালে আশ্রয় নিচ্ছিল, কিন্তু এখানে সেটা একটা p অরবিটালে আশ্রয় নিয়েছে ইলেকট্রন পেয়ারটা এবং সেটা ঘুরছে, রিংয়ের চারদিকে ঘুরছে, যার জন্য আমরা এটাকে একটা রেজোন্যান্স স্টেবিলাইজড রেডিক্যাল অ্যানায়ন বলছি। এবং এটা রিলেটিভলি বেসিসিটি অ্যালকাইনের মধ্যে সিঙ্গেল ইলেকট্রন অ্যাড করলে যে স্পিসিসটা তৈরি হয় তার তুলনায় বেসিক খানিকটা কম হবে। দ্যাট ইজ ওয়াই আমরা এখানটায় ইথানল অ্যাড করেছি প্রোটন ডোনার হিসেবে। অ্যামোনিয়াকে বেস হিসেবে আমরা ব্যবহার করছি, অ্যাসিড হিসেবে আমরা এখানে ব্যবহার করছি না, কারণ অ্যামোনিয়া তো পুর অ্যাসিড। ইথানল এখানে রিলেটিভলি অনেক স্ট্রং অ্যাসিড, তো এই যে বেসটা তৈরি হয়েছে র্যাডিক্যাল অ্যানায়ন, এটাকে প্রোটনেট করবে। প্রোটনেট করার পরে একটা র্যাডিক্যাল তৈরি হবে, সেই র্যাডিক্যালটাও রেজোন্যান্স স্টেবিলাইজড, সেটাও আমরা এখানে দেখিয়েছি তার হাইব্রিড ফর্মটা। এবং এটা তো খুব একটা স্টেবল নয়, র্যাডিক্যাল সবসময় অন্য কোনো র্যাডিক্যালের সঙ্গে কাপলিং করতে চায়, বা যদি অন্য কোনো ইলেকট্রন পাওয়া যায় তাহলে তাকে ধরতে চায়। তো এখানে প্লেন্টিফুল ইলেকট্রন রয়েছে অ্যামোনিয়া সলিউশনের মধ্যে। এই সলিউশনগুলোকে আমরা বলে থাকি ইলেকট্রাইট, অর্থাৎ যেখানে সল্ট লাইক সলিউশন, যেখানে তোমার অ্যানায়নটা হচ্ছে ইলেকট্রন, তাহলে এটাকে তুমি বলতে পারো লিথিয়াম ইলেকট্রাইট। এই সলভেটেড অ্যামোনিয়া ইলেকট্রন সলভেটেড ইন অ্যামোনিয়া, এইটা যেটা রয়েছে সেটা আবার তাহলে এই র্যাডিক্যালের যে হাফ ফিল্ড অরবিটালটা সেখানে গিয়ে বসতে পারে, এবং যদি বসে তাহলে আবার একটা অ্যানায়ন তৈরি হবে, সেটাও আবার রেজোন্যান্স স্টেবিলাইজড। এবার এই অ্যানায়নটার হাইব্রিডটাও আমরা এখানে এঁকেছি, এবং এই অ্যানায়নটা ফাইনালি যখন প্রোটনেশন হবে ইথানলের সঙ্গে রিঅ্যাকশন করবে, করে আমাদের সাইক্লোহেক্সা 1,4-ডাইন তৈরি করবে। এই লাস্ট স্টেপটা কিন্তু কিউরিয়াস, তার কারণ এখানে এই অ্যানায়নটার তিনটে রেজোন্যান্স স্ট্রাকচার আমরা এঁকেছি। আমরা এই জায়গাটাতে প্রোটনেশন করাটা চুজ করেছি, যার ফলে এই প্রোডাক্টটা তৈরি হয়েছে। অবভিয়াসলি প্রোটনেশনটা এখানেও হতে পারতো, প্রোটনেশনটা এখানেও হতে পারতো, এবং সেটা যদি হতো তাহলে কিন্তু আমরা অন্য প্রোডাক্ট পেতাম এবং সাইক্লোহেক্সা 1,4-ডাইন পেতাম না। ইনফ্যাক্ট সেটা বার্চ রিডাকশনের যখন প্রথম ডিসকভার করা হয়েছিল, তারপরে এইটা নিয়ে প্রচুর কথা হয়েছিল যে কেন এই প্রোডাক্টটাই তৈরি হলো, ওই প্রোডাক্টটা কেন তৈরি হলো না, ওই প্রোডাক্টটা অর্থাৎ বলতে গেলে এটা সাইক্লোহেক্সা 1,3-ডাইন কেন তৈরি হলো না, অর্থাৎ দুটো হাইড্রোজেন পাশাপাশি কেন অ্যাড হলো না,
এটাকে আমরা 1-2 এডিশন বলতে পারি। সেটা হতেই পারতো এই জায়গাতে যদি এইটা যদি ইথানলের সঙ্গে রিয়াকশন করে এখানে প্রোটন খেত বা এই যদি প্রোটন খেত, তাহলে আমরা এই কম্পাউন্ডটা পেতাম, তা তো পাচ্ছি না। তার মানে এ বেসিক্যালি অ্যাটাক করছে ইথানলকে, প্রোটন খাচ্ছে ইথানল থেকে, এবং আমাদের এই সাইক্লোহেক্স-1,4 ডাইন তৈরি হয়েছে। অবভিয়াসলি এটাকে আমরা 1,4 এডিশন বলতে পারি। এইটা কিন্তু আবার নন কনজুগেটেড, আবার এইটা কনজুগেটেড। তো কনজুগেটেড কম্পাউন্ড আমাদের একটা কনসেপ্ট আছে যে কনজুগেটেড কম্পাউন্ড তো মোর স্টেবল হয়। তাহলে এই কম্পাউন্ডটা কি এইটা থেকে তাহলে মোর স্টেবল? যদি মোর স্টেবল হয় তাহলে এটা বেশি করে তৈরি হলো না কেন? এটা কেন তৈরি হলো? কনজুগেশন তো স্টেবিলিটি প্রদান করার কথা, তাহলে ট্রানজিশন স্টেটেও তো সেই স্টেবিলিটি খানিকটা থাকবে, তো এর তো সেই স্টেবিলিটি থাকার কথা নয়, তাহলে কেন এই ঘটনাটা ঘটলো? এটা ব্যাখ্যা করতে গিয়ে আমরা একটা বেশ ইন্টারেস্টিং কনসেপ্ট এখানে ইনভোক করছি। সেটা হলো ফিজিক্যাল অর্গানিক কেমিস্ট জ্যাক হাইনের দেওয়া প্রিন্সিপাল অফ লিস্ট নিউক্লিয়ার মোশনের কনসেপ্ট, যেটাকে আমরা ছোট করে PLNM বলে থাকি। এটার বক্তব্য হচ্ছে এইটা যে সেই সমস্ত এলিমেন্টারি রিয়াকশনগুলোই মোর ফেভার্ড যেখানে অ্যাটমিক পজিশনের মিনিমাম চেঞ্জ হয়, অর্থাৎ রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্টে যাওয়ার সময় those elementary reactions will be more favored where the interatomic distance or the relative positions of the atoms they change by a least amount. তো এটা বুঝতে গেলে এবং কিভাবে এই জিনিসটা এই আমাদের এই কনন্ড্রামটা থেকে আমাকে হেল্প করতে পারে, তাহলে আমাদেরকে বার্চ রিডাকশনের এই ফাইনাল স্টেপের আউটকামটা দেখতে হবে। আমরা বলেছিলাম যে ফাইনাল স্টেপে অ্যানায়নের প্রোটনেশন হয়, ইথানল দিয়ে প্রোটনেশন হয়, এবং এই যে অ্যানায়নটি, এই অ্যানায়নটির হাইব্রিড ফর্ম আমরা এখানে এঁকেছি, এবং এখানে আমরা বেসিক্যালি এই তিনটে স্ট্রাকচারের ওয়েটেড অ্যাভারেজ হিসেবে এই হাইব্রিডটাকে এঁকেছি, এবং দ্যাট ইজ ওয়াই উই ক্যান ক্যালকুলেট what the bond order of these individual bonds are. যেমন এই বন্ডটার দিকে যদি দেখো তাহলে এটা এই ক্যানোনিক্যালেও একটা বন্ড, এই ক্যানোনিক্যালেও একটা বন্ড, এই ক্যানোনিক্যালেও একটা বন্ড, অর্থাৎ এভরি টাইম ইট ইজ এ সিঙ্গল বন্ড। সো ইফ ইউ টেক আ ওয়েটেড অ্যাভারেজ অফ দিস থ্রি ক্যানোনিক্যালস ফর দিস বন্ড, তাহলে এটার অ্যাভারেজ কিন্তু একই হবে, কারণ তুমি যখন এটাকে যোগ করবে, এটা 1 + 1 + 1 তিনটে স্ট্রাকচার, তাহলে 1 + 1 + 1 3 ডিভাইডেড বাই 3, এটা 1 হবে। সিমিলারলি এই বন্ডটাও একই লজিকে, এটারও বন্ড অর্ডার 1 হবে, এটার বন্ড অর্ডারটাও 1 হবে। হোয়াট অ্যাবাউট দিস বন্ড? এটা এখানে 2, তাহলে 2 প্লাস এখানে 1, 1, 2 + 1 3 প্লাস 2, তাহলে এটা কিন্তু 2 + 1 + 2 দ্যাট ইজ 5 ডিভাইডেড বাই তিনটে ক্যানোনিক্যাল আছে, 3 দিয়ে ভাগ করতে হবে। সো বেসিক্যালি ইউ আর গেটিং 5/3, যেটাকে আমরা এখানে 1/2/3 হিসেবে লিখেছি। আচ্ছা, তারপরের বন্ডটা দেখা যায়। তারপরের বন্ডটা যদি দেখো এইটা হচ্ছে 1 সিঙ্গেল বন্ড, 2 ডাবল বন্ড, 1 সিঙ্গেল বন্ড। তার মানে এটা কি হলো? 1 + 2 + 1 দ্যাট মিনস 4 ডিভাইডেড বাই 3 ক্যানোনিক্যালস, তাহলে 3 4/3। সিমিলার ক্যালকুলেশনস উইল গিভ ইউ যে এইটাও 4/3, এইটাও 5/3। তাহলে এইখানে এই অ্যানায়নটাতে এই বন্ডগুলোর বন্ড অর্ডারটা কিন্তু আমরা ক্যালকুলেট করতে পারলাম। এবার দেখা যাক যে যখন দুবার প্রোটনেশন, আমরা একবার ধরবো 1,2 অ্যাডিশন প্রোডাক্ট হচ্ছে, আরেকবার ধরবো 1,4 অ্যাডিশন প্রোডাক্ট হচ্ছে, তাহলে সেই জায়গাতে বন্ড অর্ডারগুলো কি? এখানে যেহেতু আমরা কোনো ফার্দার আর রেজোনেন্স আঁকছি না, তাই আমরা সিম্পল একটা করে স্ট্রাকচার ড্র করেছি। এটার তো ডাবল বন্ডের মধ্যে কনজুগেশন হবে না, আর এখানে যদি তুমি কনজুগেশন করো তাহলে সেখানে 4 সেপারেটেড ক্যানোনিক্যাল তৈরি হবে, এবং সেটা অবভিয়াসলি লেস নাম্বার অফ ফিউয়ার বন্ড কোভ্যালেন্ট বন্ডস থাকবে, তার কন্ট্রিবিউশনও কম হবে। সেই জন্য আমরা এর ক্যানোনিক্যালটাকে আর ধরছি না, এটাকে আমরা জাস্ট মেজর প্রাইম কন্ট্রিবিউটরটাকেই নিয়েছি। তো 1,4-এ খেয়াল করে দেখো, এই বন্ডটা একটা সিঙ্গেল বন্ড, এটা একটা সিঙ্গেল বন্ড, এখানে দুটো বন্ড আছে, তাহলে এই বন্ডটা অবভিয়াসলি তার বন্ড অর্ডার 2, এর বন্ড অর্ডার 2, আবার এটা 1, এটা 1। সো ইটস ওকে, এটা আমরা ক্যালকুলেট করে ফেললাম, অ্যাকচুয়ালি অবজার্ভ করলাম, এখানে ক্যালকুলেট করার কিছু নেই। এবং আমরা এখানটায় দেখছি যে এখানে এইটা সিঙ্গেল বন্ড, এইটা সিঙ্গেল বন্ড, এইটা সিঙ্গেল বন্ড, এইটা সিঙ্গেল বন্ড, চারটে বন্ড অর্ডার 1, এইটা ডাবল বন্ড, আর এইটাও ডাবল বন্ড, তার মানে এদের বন্ড অর্ডার 2। এবারে আমরা যেহেতু হাইব্রিডটার বন্ড অর্ডারটা জানি, তাহলে আমরা ক্যালকুলেট করতে পারবো যে
এই 1,4 অ্যাডিশন এবং 1,2 অ্যাডিশনে ইন্ডিভিজুয়াল বন্ড অর্ডারের চেঞ্জটা কত হয়েছে। ইট ইজ ইম্পর্টেন্ট টু নোট দ্য চেঞ্জ, নট দি অ্যাবসোলুট চেঞ্জ। তার মানে আমরা ম্যাগনিটিউডটা নিয়ে ইন্টারেস্টেড, আমরা তার সাইনটা নিয়ে ইন্টারেস্টেড নই। বেড়েছে এবং কমেছে দুটো ক্ষেত্রেই আমরা চেঞ্জ হিসেবে ধরছি, এবং সেইটা ধরে ক্যালকুলেশন করলে আমরা এই ডিটেল ক্যালকুলেশন করেছি। দেখো ফর 1,4 অ্যাডিশন, আমি এই জায়গাটাকে একটু পরিষ্কার করে দিই। এই যে ডিটেল ক্যালকুলেশন করা হয়েছে 1,4 অ্যাডিশনের জন্য, আমরা দেখতে পাচ্ছি, দেখো আমি যদি এই বন্ডটাকে ধরি তাহলে 1টা 1 আছে, তাহলে 1 - 1, এখানে বন্ড অর্ডার কিছু চেঞ্জ হয়নি। তারপরে যেটা হয়েছে সেটা হচ্ছে এটা 2 হয়ে গেছে, তাহলে 2 মাইনাস এইটা, তার মানে এখানটায় তুমি 1/3 বন্ড অর্ডার চেঞ্জ পাচ্ছ। তারপরেরটা হচ্ছে 4/3 ছিল, সেটা হয়ে গেছে 1, তাহলে 4/3 - 1, সেটা করলে 1/3 বন্ড অর্ডার চেঞ্জ হচ্ছে। তারপরে আবার 4/3 ছিল, সেটা হয়ে গেছে 1, তাহলে হয়ে যাচ্ছে আবার 1/3। এটা ছিল 5/3, সেটা চেঞ্জ হয়েছে 2, তার মানে 2 - 5/3, দ্যাট ইজ এগেইন 1/3। আর যখন তুমি এই বন্ডটাতে আসছো, দেখো 1 - 1 আবার 0, কারণ এটা কিন্তু এখানে 1ই আছে, তো 1 - 1 আবার 0 হয়ে যাচ্ছে, দ্যাট মিনস এটা আবার 0 হয়ে যাচ্ছে। এই সবটাকে যোগ করলে ইউ উইল গেট 4/3, দ্যাট ইজ বন্ড অর্ডারের চেঞ্জ হচ্ছে 1.33। এগেন আমি কিন্তু কোথাও বন্ড অর্ডার বেড়েছে, কোথাও বন্ড অর্ডার কমেছে, আমি চেঞ্জটাকে ক্যালকুলেট করেছি। সিমিলার ক্যালকুলেশন উইথ দি 1,2 অ্যাডিশন প্রোডাক্ট ক্যান অলসো বি ডান, সেটাও দেখা যায়। এটা 1 আছে, এটাও 1 আছে, তো অবভিয়াসলি এই জায়গাটাতে কোনো চেঞ্জ নেই। তারপরে আছে এটা 2, এই জায়গাটা আছে 5/3, তাহলে এখানে চেঞ্জ হয়েছে 1/3। তারপরে এটা আছে 4/3, এটা হয়েছে 1, দ্যাট মিনস এই জায়গাটাতে 1/3 চেঞ্জ হয়েছে। যদি এই জায়গাটা দেখো, তাহলে দেখো এটা 4/3 আছে, এটা কিন্তু 2 হয়েছে, তাহলে এই জায়গাটাতে চেঞ্জ হয়েছে 2/3। এই জায়গাটাতে কিন্তু 2/3 চেঞ্জ হয়েছে। দিস ইজ সামথিং নিউ। এর আগে আমরা যা পাচ্ছিলাম 1/3, এখানে কিন্তু 2/3 চেঞ্জ হয়েছে, বিকজ দিস বন্ড হ্যাজ বিকাম আ ডাবল বন্ড, whereas in the hybrid it was like one bond and 1/3 bond. So এখানে 2/3 বন্ড অর্ডার চেঞ্জ হয়েছে। তারপরে দেখো এটা হচ্ছে 5/3, আর এটা সিঙ্গেল বন্ডে কনভার্টেড হয়ে গেছে, সো এগেন দ্য চেঞ্জ ইজ 2/3। আর এই ফাইনালি এই বন্ডটা ছিল সিঙ্গেল বন্ড, এটা সিঙ্গেল বন্ডই আছে, তো তার জন্য এর বন্ড অর্ডারের চেঞ্জ হচ্ছে 0, বন্ড অর্ডারের চেঞ্জ হচ্ছে 0। তাহলে টোটালটা করলে আসছে 6/3। তো এই ক্যালকুলেশন থেকে কি বোঝা গেল? 6/3 = 2। তাহলে আমি যদি এই হাইব্রিডটাকে, এই অ্যানায়নটাকে যদি 1,4 প্রোডাক্টের দিকে নিয়ে যাই, তাহলে বন্ড অর্ডারের চেঞ্জ হবে 4/3, দ্যাট ইজ 1.33। আর যদি 1,2 দিকে নিয়ে যাই, তাহলে তৈরি হবে যে প্রোডাক্ট, তাতে বন্ড অর্ডারের চেঞ্জটা কিন্তু গ্রেটার চেঞ্জ হচ্ছে। এবার হাইনের পিএলএনএম থিওরি, যেটা যে প্রিন্সিপাল অফ লিস্ট নিউক্লিয়ার মোশন, তার মানে বন্ড অর্ডারের মিনিমাম চেঞ্জ হবে, ইলেকট্রনিক কনফিগারেশনটা আগের যতটা পারা যায় আগের মতো থাকার চেষ্টা করবে। সেই প্রিন্সিপাল থেকে আমরা বলতে পারি যে এইখানে প্রোটনেশনটা রিজিও সিলেক্টিভ হবে, তার কারণ যদি 1,2 পজিশনে হাইড্রোজেন ঢোকে, অর্থাৎ যদি এই পজিশনে প্রোটনেশন করার চেষ্টা করো, in that case, in those cases, the product will involve greater change in bond order, which will violate the principle of least nuclear motion. এবং এইটার পরে আরো অনেক ক্যালকুলেশন ইত্যাদি করা হয়েছে, করে এটা দেখানো হয়েছে যে এখানে এই যে অ্যানায়নটা, এই অ্যানায়নটার প্রোটনেশন যখন হবে, অবভিয়াসলি হোমো থেকে ইলেকট্রন বেরোবে। এর হোমোর এই জায়গায়, এই জায়গায় এবং এই জায়গায় ইলেকট্রন ডেন্সিটি আছে, যে ইলেকট্রন ডেন্সিটিগুলো আমরা এখানে সর্ট অফ প্লট করেছি। এবং দেখো এই জায়গাটাতে অলমোস্ট ইলেকট্রন ডেন্সিটি, এই পজিশনে অলমোস্ট কোনো ইলেকট্রন ডেন্সিটি নেই, সেটা তুমি ভ্যালেন্স বন্ড থিওরি থেকেও বুঝতে পারছো যে ওই জায়গাটাতে নেগেটিভ চার্জটা রেজোনেন্সের মাধ্যমে নিয়ে যাওয়া সম্ভব নয়, তাহলে ওখানে প্রোটনেশন হবে না। প্রোটনেশন যদি হয়, তাহলে হয় এই পজিশন থেকে হতে পারে, আর তা না হলে এই পজিশন থেকে হতে পারে। এখানে ক্যালকুলেশন ইন্ডিকেট করছে, দেখো নীল কালি দিয়ে আমি লিখেছি, এটার অরবিটাল কোএফিসিয়েন্টটা 0.438, হোমোতে ওর অরবিটালটা বড় সাইজটা বড়, আর এখানে এটা 0.318, তার মানে এর কনসিডারেবলি এই পজিশনের অরবিটাল কোএফিসিয়েন্ট ছোট, এই পজিশনের অরবিটাল কোএফিসিয়েন্ট বড়, সেই জন্য এই জায়গাটাতে কিন্তু আমরা পাচ্ছি যেখানে প্রোটনেশনটা রিমোট পজিশনে বেশি হচ্ছে, 1,4 প্রোডাক্টের দিকে বেশি যাচ্ছে, এমনভাবে প্রোটনেশনটা হচ্ছে, 1,2 তে কিন্তু আসছে না। হাউএভার আমাদের এই প্রিন্সিপাল অফ লিস্ট নিউক্লিয়ার মোশন থেকেও আমরা এটা বুঝতে পারছি যে 1,4 পজিশনে 1,4 প্রোডাক্ট হওয়াটা ইজ কাইন্ড অফ মোর ফেভারেবল অন দ্যাট গ্রাউন্ড, যে সেখানে বন্ড অর্ডারের চেঞ্জ কম হচ্ছে, 1,2 পজিশনে বন্ড অর্ডারের চেঞ্জ বেশি হচ্ছে, তাহলে সেটা এলিমেন্টারি ওই রিয়াকশনটা লেস ফেভারেবল হবে, 1,4 পজিশনে হওয়াটা মোর ফেভারেবল হবে।
এবার দেখা যাক বার্চ রিডাকশনের কতগুলো এক্সাম্পল। আমরা তো বেঞ্জিন রিং দেখলাম, এবার বেঞ্জিন রিং এ বার্চ রিডাকশন করে ঠিকই, কিন্তু বেঞ্জিন রিং এর থেকেও মোর ইম্পর্টেন্ট হচ্ছে সাবস্টিটিউটেড বেঞ্জিন রিং, এবং সেখানে আমরা দুটো জিনিস দেখতে পাই। একটা হচ্ছে যে তুমি যদি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ রাখো তাহলে একরকম আউটকাম হয়, সাবস্টিটিউয়েন্টটা যদি ইলেকট্রন ডোনেটিং হয় তাহলে একরকম হয়, বা ইলেকট্রন রিলিজিং হয় তাহলে একরকম হয়, আর ইলেকট্রন উইথড্রয়িং হলে উল্টো রকম দেখতে পাওয়া যায়, অর্থাৎ রিজিও সিলেক্টিভিটিটা চেঞ্জ হয়ে যায়। এখানে দেখা যায় কতগুলো এক্সাম্পল দেখা যায়। ইথাইল, মিথাইল, টারশিয়ারি বিউটাইল, এগুলো সবই কিন্তু ইলেকট্রন ডোনেটিং বাই হাইপার কনজুগেশন প্লাস আই এফেক্ট ইত্যাদি। এদের প্রত্যেকের ক্ষেত্রে তুমি যদি রিডাকশন করো তাহলে দেখবে যে অ্যালকিল গ্রুপটা, ইলেকট্রন রিলিজিং অ্যালকিল গ্রুপটা নন রিডিউসড sp2 কার্বনে থাকার টেন্ডেন্সি। মেজর প্রোডাক্টটা সবসময় অ্যালকিল গ্রুপগুলোকে দেখো উইদাউট এনি এক্সেপশন তারা নন রিডিউসড sp2 কার্বনে রয়ে যাচ্ছে। এবং সেটা সেই ঘটনাটা মিথক্সির জন্যও ট্রু। মিথক্সিকে যদি নাও তাহলে মিথক্সির মাইনাস আই এফেক্ট আছে, আবার অ্যাট দ্য সেম টাইম মিথক্সি যখন পাশে sp2 কার্বনের সঙ্গে থাকে তার লোন পেয়ারকে সে শেয়ার করতে পারে অক্সিজেনের লোন পেয়ারটাকে, তো তার প্লাস আর এফেক্টও আছে, অ্যান্ড দ্যাট ইজ আ ভেরি স্ট্রং এফেক্ট ইন কেস অফ মিথক্সি, বিকজ অক্সিজেনের সঙ্গে কার্বনের অরবিটাল সাইজ ম্যাচিং হয়। তো সেই প্লাস আর এফেক্ট তার দিক থেকে দেখতে গেলেও কিন্তু ইলেকট্রন রিলিজিং গ্রুপই বটে, তাহলে এই জায়গাটাতে আবার সে কিন্তু তার জায়গা মতো রয়েছে, অর্থাৎ সে sp2 নন রিডিউসড কার্বনের উপরে গিয়ে আশ্রয় নিয়েছে। আমরা ফিফথ যে এক্সাম্পলটা দেখছি যেখানে মিথক্সিও আছে, টারশিয়ারি বিউটাইলও আছে। রিডাকশনটা এমনভাবেই হচ্ছে যাতে মিথক্সিটাও একটা sp2 কার্বনের উপর থাকার চান্স পায় এবং টারশিয়ারি বিউটাইলটাও থাকার চান্স পায়, তার মানে ডেফিনেটলি এই জায়গাতে কোনো একটা রিজিও সিলেক্টিভিটি কাজ করছে। অন দি আদার হ্যান্ড আমরা যদি টিপিক্যাল ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হিসেবে কোনো গ্রুপকে নিই, যেমন কার্বক্সিলিক অ্যাসিডকে যদি নেওয়া হয়, তো কার্বক্সিলিক অ্যাসিডকে নিলে ফার্স্ট যে রিয়াকশনটা হবে সোডিয়াম ইন লিকুইড অ্যামোনিয়াতে দিলে অবভিয়াসলি দিস হাইড্রোজেন উইল বি অ্যাবস্ট্রাক্টেড অ্যান্ড ওয়ান ইকুইভ্যালেন্ট অফ হাইড্রোজেন গ্যাস উইল বি এক্সপেলড। তো তাহলে বেসিক্যালি রিডাকশনটা হবে CO2 মাইনাসের উপরে। এবার এই CO2 মাইনাস গ্রুপটা প্লাস আই এফেক্ট আছে, সেটা তুমি পরে দেখবে যখন অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক পড়বে বা যখন ইন্ডাকটিভ এফেক্ট পড়া হয়েছিল বলাও হয়েছিল যে O মাইনাস CO2 মাইনাস এদের অ্যাকচুয়ালি ইলেকট্রন ডোনেটিং এফেক্ট থাকে, কিন্তু CO2 মাইনাস এর আবার একটা কার্বনিল গ্রুপও আছে, সেই কার্বনিল গ্রুপটা কিন্তু মাইনাস আর এফেক্ট শো করতে পারে। কাজে সেই দিক থেকে এটা জাস্ট দি অপোজিট অফ মিথক্সি, কারণ মিথক্সি হচ্ছে প্লাস আই মাইনাস আই প্লাস আর ওভারঅল রেজোন্যান্স ইলেকট্রন ডোনেটিং মেসোমেরিক এফেক্ট আছে, কিন্তু ইন্ডাকটিভলি ইলেকট্রন উইথড্রয়ার। আর এই CO2H এর থেকে যে অ্যানায়নটা পাবো CO2 মাইনাস, সেটা উল্টো, সেটা প্লাস আই ইলেকট্রন রিলিজ করছে ইন্ডাকটিভ এফেক্টের থ্রু দিয়ে, কিন্তু মাইনাস আর, তাহলে ইলেকট্রন উইথড্রয়িং নেচার আছে। এবং সেটা থাকার জন্য দেখো রিডিউস সিলেক্টিভিটি এই ইলেকট্রন ডোনারগুলো সাবস্টিটিউয়েন্টগুলোর থেকে আলাদা হয়ে গেছে, ও কিন্তু রিডিউসড কার্বনে আছে, অর্থাৎ sp3 কার্বনে আছে। And when you finally want to get the acid, তাহলে তোমাকে অ্যাসিডিফাই করতে হবে H3O+ দিয়ে, মিনারেল অ্যাসিড, স্ট্রং মিনারেল অ্যাসিড দিয়ে অ্যাসিডিফাই করতে হবে, you will get CO2H। তাহলে এইটা আমাকে ব্যাখ্যা করতে হবে এটা কেন হলো। এইটা ইউনিভার্সিটিতে কোশ্চেনও দেয় বারবার, যে বেঞ্জোইক অ্যাসিডের রিডাকশন, বার্চ রিডাকশন এবং অ্যানিসোলের বার্চ রিডাকশন, এই দুটোর আউটকাম আলাদা হয়, কেন হয়। যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা ছেলে মেয়েদের মধ্যে সাংঘাতিক ভুল হয়, সেটা হচ্ছে এই পার্টটা তারা মিস করে যায় এবং পুরো রিয়াকশনটা তারা না কার্বক্সিলিক অ্যাসিডে CO2H ধরে করতে থাকে। সেটা যদি করো তাহলে পরীক্ষাতে তুমি শূন্য পাবে, you will get a 0 in the exam, because এটা ফার্স্টেই this hydrogen will be lost, nothing will happen till this hydrogen remains here, so this hydrogen will be lost। যা হবে রিয়াকশন সেটা হলো বেঞ্জোয়েটের উপর হবে, আমরা যেহেতু বেঞ্জোইক অ্যাসিড নিয়েছি তাহলে বেঞ্জোয়েটের উপরে হবে। এবার তুমি ইলেকট্রন ঢোকাও, এখানে ইলেকট্রনকে তো ঢোকাতে হবে। এবার ইলেকট্রনকে যখন তুমি ঢোকাবে তখন খেয়াল করে দেখো, তুমি যখন ইলেকট্রনকে ঢুকিয়ে রিয়াকশন করছো তখন এই অ্যানায়নটা এমনভাবেই তৈরি হবে যাতে এই মাইনাস চার্জটা এই CO2 মাইনাসের যে মাইনাস আর এফেক্ট আছে সেটা এক্সপিরিয়েন্স করতে পারে, এবং সেটা করতে পারবে যদি তুমি মাইনাস চার্জকে নেক্সট টু দ্য CO2 মাইনাস কার্বন রাখো। এই কার্বনটাকে বলা হয় ইপসো কার্বন। এই যে কার্বনটা, এই কার্বনটাকে বলা হয় ইপসো কার্বন, CO2H এর ঠিক পাশেরটা। এটাকে বলে অর্থ, এটাকে বলে মেটা, এটাকে বলে প্যারা, এগুলো তোমরা জানো, হয়তো এটাও জানো, এটাকে বলা হয় ইপসো কার্বন। ইপসো কার্বনে যদি মাইনাস চার্জ আসে তাহলে CO2 মাইনাস নিজের ইলেকট্রন উইথড্রয়িং এফেক্ট দেখাতে পারবে, যেটা আমরা এইখানটায় দেখিয়েছি মাইনাস আর এফেক্ট। তাহলে কিন্তু যদি তুমি এই জায়গাতে ইলেকট্রন না ঢোকাতে, সাপোজ তুমি যদি এই সব জায়গায় এইখানে যদি নেগেটিভ চার্জটা করতে, তাহলে নেগেটিভ চার্জটা এইখানে ঘুরতো, তোমার এইখানে আসতো,
যদি তুমি নেগেটিভ চার্জ থেকে এইখানে ঘোরাতে তাহলে এইখানে আসতো। তারপরে যখন তুমি র্যাডিক্যালটা তৈরি করতে তখন সেই র্যাডিক্যালের স্টেবিলিটির জন্য দেখো পাশে যদি কার্বনিল থাকে তাহলে সে কিন্তু সেই র্যাডিক্যালকেও স্টেবিলিটি প্রদান করতে পারে। সো দিস এফেক্ট, this minus R effect is actually responsible for this type of selectivity, কারণ এখানে যদি মাইনাস চার্জ আসে তাহলে মাইনাস চার্জটাকে কিন্তু ও নিজের দিকে মানে টানতে পারে। তুমি যদি নেগেটিভ চার্জকে সাপোজ যদি তুমি এইখানটায় রাখতে তাহলে তোমার ডাবল বন্ডস গুলো অবভিয়াসলি শিফট করে এইরকম জায়গায় চলে যেত। ইন দ্যাট কেস তোমার নেগেটিভ চার্জ এইখানে আসতো, সো অবভিয়াসলি তুমি এই জায়গাটাতে তুমি রেজোন্যান্স স্টেবিলাইজেশনটা পেতে না। এই জায়গাটাকে আমি আরেকটুখানি ক্ল্যারিফাই করে দিই, হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে। সাপোজ আমি নেগেটিভ চার্জকে এখানে রেখেছি, তাহলে ডাবল বন্ড দুটো এখানে আছে। এবার যদি আমি সাপোজ নেগেটিভ চার্জকে এইখানে রাখি, ধরো আমি নেগেটিভ চার্জ যদি এইখানে রাখি, তো ডাবল বন্ড তো এখানে থাকবে না, ডাবল বন্ড তখন অবভিয়াসলি এইসব জায়গায় চলে যাবে। তাহলে যদি তুমি এবার নেগেটিভ চার্জকে ডিলোকালাইজ করার চেষ্টা করো তাহলে নেগেটিভ চার্জ এখানে আসবে, কিন্তু ইপসো কার্বনটা কিন্তু যেতে পারবে না। ইপসো কার্বনটা যদি যেতে না পারে তো তার মানে তখন তোমার তো তাহলে সিভিলাইজেশনটা তুমি পেলে না, এবং এইখানে রাখা মানে কিন্তু তখন তাহলে তোমার যেটা হলো সেটা হচ্ছে CO2 মাইনাসটা একটা নন রিডিউসড কার্বনে রয়েছে, এবং অফকোর্স যখন এখানে রেডিক্যাল তৈরি হবে তখন ও কার্বক্সিলিক CO গ্রুপটা কিছুটা স্টেবিলাইজেশন প্রোভাইড করবে। আলটিমেটলি তুমি এখান থেকে এই প্রোডাক্টটা পাচ্ছ যেখানে CO2 মাইনাস গ্রুপটা তার ইলেকট্রন উইথড্রয়িং ক্যাপাসিটির জন্য রিডিউসড কার্বনের উপরে বসে আছে, মাইনাস আর এফেক্ট দেখাচ্ছে এবং সেইটার জন্য ওখানটায় বসে আছে। তাহলে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকলে কি হবে সেটা আমরা বুঝলাম, যে ইপসো কার্বনের নেগেটিভ চার্জ আসাটা জরুরি, এবং ইপসো কার্বনে যদি নেগেটিভ চার্জ আসে তাহলে সেটা রেজোন্যান্স স্টেবিলাইজেশনের দিকে যেতে পারবে। হোয়াট অ্যাবাউট অ্যানিসোল অর দি অ্যালকিল সাবস্টিটিউয়েন্ট থিং? তাহলে এখানে আমি এমন একটা জায়গায় নেগেটিভ চার্জ রেখেছি যেখানে দেখো সেই নেগেটিভ চার্জটা যখন ঘুরবে তখন সেই নেগেটিভ চার্জ কিন্তু ইপসো কার্বনে আসাটা অ্যাভয়েড করবে, এবং ইপসো কার্বনে যদি আসা অ্যাভয়েড করে তবে ইভেনচুয়ালি আমরা এমন একটা জিনিস পাবো যেখানে ও একটা নন রিডিউসড sp2 হাইব্রিডাইজ কার্বনে থাকে। এটা কেন হচ্ছে? তো আমরা দুটো সিচুয়েশনকে কম্পেয়ার করি। এই জায়গাটায় যদি দেখি তাহলে এইখানটায় ও ইপসো কার্বনে নেই, অবভিয়াসলি এইখানটায় মাইনাস চার্জ আছে, এইখানটায় মাইনাস চার্জ আছে, এখানে ইপসো কার্বনেও নেই। অলরাইট, ইপসো কার্বনে যদি না থাকে ফাইন, তাহলে আমাদের তার এগেনস্টে আমরা কাকে কম্পেয়ার করবো? যখন ইপসো কার্বনে থাকবে, ইপসো কার্বনে যদি থাকে তাহলে এখানে আসবে, এখানে আসবে, এইসব জায়গায় আসবে, সব ঠিক আছে। আনফর্চুনেটলি এইখানে যদি তুমি ইলেকট্রনকে নিয়ে আসো তাহলে এই যে অক্সিজেনটা রয়েছে তার মাথায় যে ইলেকট্রন পেয়ার রয়েছে তার সাথে ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন হবে। এখানে যদি 1 না থেকে এখানে যদি কোনো অ্যালকিল গ্রুপ থাকতো, অ্যালকিল গ্রুপের বাই নেচার ইলেকট্রন ডোনেটিং এফেক্ট থাকে, তাহলে সে কিন্তু এই জায়গাটাতে নেগেটিভ চার্জকে ডিস্টেবিলাইজ করে দিতে পারে, এবং দ্যাট ইজ ওয়াই এই সিচুয়েশনটার রেসপেক্টে এই সিচুয়েশনটাকে অনেকটা বেশি প্রেফার করে, এবং দ্যাট ইজ ওয়াই অ্যানিসোলের জন্য আমরা এই ধরনের আউটকাম দেখতে পাই, যে অ্যানিসোল বলো বা যে কোনো একটা বেঞ্জিন রিং যেখানে আমাদের কি বলবো মানে ইলেকট্রন রিলিজিং গ্রুপ রয়েছে, সেখানে ওটা ও রিডিউসড কার্বনের উপরে, ইট ওয়ান্টস টু স্টে অন দি নন রিডিউসড sp2 hybridized carbon so that it doesn't have to face the electrostatic repulsion. On the other hand, if you have an electron withdrawing group, it is just the opposite. ইপসো কার্বনের উপরে নেগেটিভ চার্জটা এলে সেই ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপটা নিজের ইলেকট্রন উইথড্রয়িং ক্যাপাসিটি শো করতে পারে এবং অ্যানায়নটাকে স্টেবিলাইজ করতে পারে, so it wants the electron pair to be there, and that is why it eventually ends up in a carbon which is reduced, which is sp3 hybridized. আরেকটা কোশ্চেন দেয়, সেটা হচ্ছে যে বেঞ্জোইক অ্যাসিডের সঙ্গে অ্যানিসোলের রিঅ্যাক্টিভিটির তুলনা করো। আচ্ছা, সেটা যদি আমরা করতে যাই তাহলে আমাদের অবভিয়াসলি এই যে ইন্টারমিডিয়েটস গুলো তৈরি হচ্ছে তার স্টেবিলিটিটা দেখতে হবে। যতটা বেশি স্টেবিলাইজড হবে, ট্রানজিশন স্টেট তত বেশি স্টেবিলাইজড হবে, ইন্টারমিডিয়েট যত স্টেবিলাইজড, টিএসও তত স্টেবিলাইজড, রেট অফ দ্য রিঅ্যাকশনও তত ভালো হবে। তো আমরা এখানে চারটে একটা সিরিজ নিয়েছি, সেটা হচ্ছে একটা হচ্ছে অ্যালকিল বেঞ্জিন টলুইন, একটা হচ্ছে বেনজিন, একটা হচ্ছে মাইনাস আই প্লাস আর এফেক্ট এক্সার্ট করা একটা প্রিডোমিনেন্টলি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ মেথক্সি, দ্যাট ইজ অ্যানিসোল, আর একটা হচ্ছে আমাদের বেঞ্জোইক অ্যাসিড, যেখানে আমরা জানি যে এটা এই হাইড্রোজেনটা চলে যাবে এবং সাবস্টিটিউয়েন্ট হিসেবে আমরা CO2 মাইনাসকে পাবো, এবং সেই CO2 মাইনাস দিয়েই যা রিঅ্যাকশন হওয়ার হবে। তো আমরা যদি এই র্যাডিক্যাল অ্যানায়নটা দেখি
তো রিজিও সিলেক্টিভিটি ফলো করলে আমরা দেখবো যে মিথাইল আর ওএমই দুটোই যেহেতু ইলেকট্রন ডোনেটিং, তাহলে ওরা চাইবে না যে ইপসোকার্বনের নেগেটিভ চার্জ আসুক, তো অফকোর্স ওরা নন রিডিউসড sp2 কার্বনে থাকবে। তো এই জায়গাটাতে এটা বেসিক্যালি একটা অ্যানায়ন, মিথাইলের একটা প্লাস আই এফেক্ট আছে, ইপসোকার্বনে নেই বটে নেগেটিভ চার্জ, কিন্তু তার ঠিক পাশের কার্বনে আছে, ফলে কিছু প্লাস আই এফেক্ট তো দেখাবে, তার ফলে এটা কিন্তু ডিস্টেবিলাইজ কম্পেয়ার টু এ সিচুয়েশন যেখানে মিথাইল নেই, হাইড্রোজেন আছে, হাইড্রোজেনের কোনো ওই ধরনের প্লাস আই এফেক্ট নেই, তাহলে এই কম্পাউন্ড এই অ্যানায়ন রেডিক্যাল অ্যানায়নটা অতটাও ডিস্টেবিলাইজ নয়। তার মানে টলুইন থেকে যে ইন্টারমিডিয়েটটা পেয়েছি সেটা বেশি ডিস্টেবিলাইজ, বেঞ্জিন থেকে যেটা পেলাম সেটা রিলেটিভলি কম ডিস্টেবিলাইজ, তাহলে বেঞ্জিনের রেট কিন্তু টলুইনের থেকে বেশি হওয়ার কথা, এবং সেটা হয়। যদি আমরা অ্যানিসোল নিই, তাহলে অ্যানিসোলেও সে একই গল্প, ওএমইর লোন পেয়ার চাইবে না যে পাশে ইপসোকার্বনের নেগেটিভ চার্জ আসুক, ও sp2 কার্বনে থাকবে, ওর প্লাস আর এফেক্টটা কিন্তু এখানে নেগেটেড হয়ে গেল, তার মানে প্লাস আর এফেক্টটাও দেখাচ্ছে না, কিন্তু যেটাও দেখাচ্ছে প্লাস আর এফেক্ট বাদ দিয়ে যেটা আছে, যেটা মিথাইলের নেই, সেটা হচ্ছে ওর কিন্তু একটা স্ট্রং মাইনাস আই এফেক্টও আছে। তাহলে এই মাইনাস আই এফেক্টটা কিন্তু এই পাশের কার্বনে, ইপসোর পাশে অর্থ কার্বনে থাকা নেগেটিভ চার্জটাকে খানিকটা হলেও স্টেবিলাইজ করবে। তার মানে এখনো পর্যন্ত যে তিনটেকে আমরা দেখলাম, রেডিক্যাল অ্যানায়নকে দেখলাম, তার মধ্যে এইটা সবচেয়ে বেশি স্টেবিলাইজ, তাহলে এটা এই তিনটের মধ্যে সবচেয়ে বেশি তাড়াতাড়ি তৈরি হবে। হাউএভার তুমি যদি বেনজোয়েটের ক্ষেত্রে যাও, তাহলে সেক্ষেত্রে সিচুয়েশনটা খুব ক্লিয়ার কাট, সেটা হচ্ছে ইপসোকার্বনের নেগেটিভ চার্জ এসছে এবং কার্বনিল গ্রুপটা সেই নেগেটিভ চার্জকে স্টেবিলাইজ করে দিয়েছে রেজোনেন্স স্টেবিলাইজেশনের মাধ্যমে। সে ধরনের কোনো স্টেবিলাইজেশন তুমি এই তিনটে আগের ইন্টারমিডিয়েটে পাওনি, যেটা তুমি এইখানে পাচ্ছ। তাহলে এই জায়গাতে র্যাডিক্যাল অ্যানায়ন সবচেয়ে বেশি স্টেবল। এটা যদি সবচেয়ে বেশি স্টেবল হয়, তাহলে অফকোর্স তা বলার কি আছে, অফকোর্স বেঞ্জোইক গ্যাসে সবচেয়ে বেশি রিয়াকশন হবে। তার মানে মিথক্সি এবং মিথাইল এই দুজনের এই যে ইন্ডাকটিভ এফেক্টের তফাৎ, একটা প্লাস আই এফেক্ট, একটা মাইনাস আই এফেক্ট, সেইটা কিন্তু কাজ করে গেল এখানে। মিথক্সি অ্যানিসোল ইজ মোর রিয়াক্টিভ দেন টলুইন, টলুইন ইজ ইনফ্যাক্ট লিস্ট রিয়াক্টিভ, ইট ইজ লেস রিয়াক্টিভ ইভেন দেন বেনজিন বিকজ অফ দি মিথাইলস প্লাস আই এফেক্ট। ওএমইর মাইনাস আই এফেক্ট ওকে খানিকটা সেভ করছে, আর প্লাস আর এফেক্টটা যাতে দেখাতে না পারে সেই ব্যবস্থাও করছে, অ্যান্ড ইলেকট্রনিক রিপালশন যাতে মিনিমাইজড হয় সেই জন্য ইপসোকার্বনে অ্যালাউ করছে না, ইপসোকার্বনকে রিডিউস হতে অ্যালাউ করছে না। আর বেঞ্জোইক অ্যাসিডের ক্ষেত্রে ইউ উইল গেট বেঞ্জোয়েট which will show its minus R effect. সো এই কোশ্চেনটাও কিন্তু অনেকবার এসছে, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আবারও বলে দিচ্ছি, বেঞ্জোইক অ্যাসিডের রিয়াকশন করার সময় কিন্তু ডোন্ট মিস দিস স্টেপ, এই স্টেপটাকে মিস করো না দয়া করে, কারণ এটা মিস করলে কিন্তু তুমি জিরো। এবার আমরা দুটো অ্যাপ্লিকেশন দেখছি বার্চ রিডাকশন। একটা হচ্ছে অ্যানিসোলের বার্চ রিডাকশন করে আমরা সাইক্লোহেক্সিনোন বানাবো, 2-সাইক্লোহেক্সিনোন, যেটা আমাদের পরে সেম 5-এ গাদাগুচ্ছের কাজে লাগবে, প্রচুর জায়গায় কাজে লাগবে, বিকজ ইট ইজ আ সাইক্লিক 6-membered সাইক্লিক আলফা বিটা আনস্যাচুরেটেড কিটোন, যেগুলোকে আমরা এনোন বলে থাকি। ইন প্লাস ওন, ইন মানে অ্যালকিন, ওন মানে কিটোন, অ্যালকিন কনজুগেটেড উইথ কিটোন ইজ এনোন। তো কিভাবে করে অ্যানিসল নিয়ে তার মধ্যে লিথিয়াম লিকুইড অ্যামোনিয়া ইথানল দিয়ে রিয়াকশন করলো, করার পরে তৈরি হলো এই জায়গাটাতে। আমরা জানি যে ওএমই যেহেতু ইলেকট্রন ডোনেটিং ইন নেচার ডিউ টু প্লাস আর এফেক্ট, তাহলে ও নন রিডিউস sp2 কার্বনে থাকবে। এই যে ফাংশনাল গ্রুপটা, এই ফাংশনাল গ্রুপটা হচ্ছে এনল ইথার। ওকে, এটাকে যদি তুমি H3O+ দাও পিএইচ নামিয়ে দিয়ে অ্যাসিডিক মিডিয়ামে, তাহলে হাইড্রোলিসিস হয়, এবং এনল ইথারের হাইড্রোলিসিস হয়ে অ্যাকচুয়ালি কিটোন তৈরি হয়। এটার মেকানিজমটা আমি এখানে একটু পরে বলছি, কিন্তু আগে ডেসক্রিপশনটা দিয়ে দিই। H3O+ দিলে এই এনল ইথারের হাইড্রোলিসিস হয়ে কিটোন তৈরি হয়। এনল মানে এই জায়গাটা যদি মিথাইলের জায়গায় হাইড্রোজেন থাকতো তাহলে তাকে বলতো এনল, আর এটাকে এনল ইথার বলছে কারণ অ্যালকোহলের হাইড্রোজেনকে সরিয়ে যদি একটা আর গ্রুপ নিয়ে আসো, ইউ কল ইট ইথার। দেয়ারফর এনলের হাইড্রোজেনকে সরিয়ে যদি ইফ ইউ ব্রিং আ অ্যালকিল গ্রুপ, দেন ইউ উইল কল ইট দ্য এনল ইথার। তো এই এনল ইথারকে হাইড্রোলিসিস করে আমি এই কম্পাউন্ডটা বানালাম। এইটা হচ্ছে আলফা কার্বন, এইটা হচ্ছে বিটা কার্বন, এইটা হচ্ছে গামা কার্বন। তার মানে দিস ইজ আ বিটা গামা unsaturated carbonyl compound, which is obviously not conjugated because you have a saturated alpha carbon here, which does not have a p orbital. But if you keep this thing in acidic medium at a lower pH for a few hours, then there is a isomerization, এবং this converts itself into a more stable alpha beta unsaturated carbonyl compound. Alpha beta unsaturated means এখানে alpha আর বিটার মাঝখানে ডাবল বন্ড আছে, এবং that is obviously conjugated with this C double bonded compound. How is this happening? এটা কিভাবে হচ্ছে? তো এই তুমি যখন এনল ইথারের মধ্যে প্রোটন দেবে, তো অবভিয়াসলি রিজিওসিলেক্টিভ প্রোটনেশন হবে। এই ডাবল বন্ডটা মোর নিউক্লিওফিলিক বিকজ অফ দি প্লাস আর এফেক্ট অফ দিস ওএমই,
কম্পেয়ার টু দিস ডাবল বন্ড। এই জায়গাটাতেই প্রোটনেশনটি হবে, এবং প্রোটনেশনটা হবে রিজিও সিলেক্টিভলি। এই কার্বনটাতে প্রোটনেশন হবে, এই কার্বনে যদি প্রোটনেশন হয় ওএমই এর অ্যাসিস্ট্যান্স পাবে, ওএমই ইলেকট্রন ডোনেট করবে। এই ওএমইটা এখানে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ হিসেবে আছে, তার ফলে এই ডাবল বন্ডের নিউক্লিওফিলিসিটি বেড়ে গেছে, বেসিটি বেড়ে গেছে, তাহলে প্রোটনেশন হলো। বেসিক্যালি ওএমই একে অ্যাসিস্ট করলো, এবং যে মুহূর্তে ওএমই একে অ্যাসিস্ট করলো এই জায়গাটা কিন্তু ট্রিমেন্ডাসলি ইলেকট্রোফিলিক, বিকজ ওর পাশে একটা কার্বনিল গ্রুপ আছে যার মাথায় কার্বনিল অক্সিজেন উপর একটা প্লাস চার্জ আছে। তো এবার কি হবে, ওয়াটার ওই জায়গাটাতে, যেহেতু তুমি এখানে H3O+ দিচ্ছ, দেয়ার আর লটস অফ ওয়াটার, ওয়াটার একটা নিউক্লিওফাইল, ওয়াটার এখানে অ্যাটাক করবে, অ্যাটাক করার পরে সি ডাবল বন্ডেডও ভেঙে যাবে, এখানে sp2 হাইব্রিডেশন চেঞ্জ হয়ে যাবে sp3। এখানে আমাদের আছে একটা পজিটিভলি চার্জ ট্রাই কোঅর্ডিনেটেড অক্সিজেন, যার উপরে একটা মিথাইল আছে, একটা হাইড্রোজেন আছে, আর এখানে একটা OH আছে। তো এ কি করবে, দিস ইজ আ গুড লিভিং গ্রুপ, বিকজ অক্সিজেনের মাথায় প্লাস চার্জ থাকলে অক্সিজেন ওয়ান্টস টু গেট রিড অফ দ্য প্লাস চার্জ, এ H+ কে ছেড়ে দিতে পারে। তো অবভিয়াসলি ইন দ্যাট কেস ইটস সর্ট অফ গোয়িং ইন দিস ডিরেকশন। অথবা আরেকটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে যে CO বন্ডটাকেও ভেঙে দিবে। CO বন্ডটাকে যখন ভাঙছে তখন এই অক্সিজেনটাকে অ্যাসিস্ট করছে, এই অক্সিজেনের লোন পেয়ার দিয়ে অ্যাসিস্ট করছে, বিকজ ইফ ইউ ব্রেক দিস CO বন্ড then you will be developing a plus charge here, and that plus charge will be stabilized by this oxygen lone pair, এবং এখানে যে হাইড্রোজেনটা আছে, প্রোটনটা আছে, ওটাকেও ছেড়ে দেবে, বিকজ এখন ও যেহেতু ডাবল বন্ড করে নিচ্ছে, তাহলে ওর মাথায় হাইড্রোজেন থাকা মানে ওর মাথায় প্লাস চার্জ থাকবে, ইট ওয়ান্টস টু গেট রিড অফ দ্যাট প্লাস চার্জ, সো ইট gives up the plus charge, so you get your initial product. That's how you get your non-conjugated beta gamma unsaturated carbonyl compound. And then what happens, if you keep this thing in acidic medium, এটা আমরা আগে পড়েছিলাম যখন আমরা কিটোএনল টটোমেরিজম পড়েছিলাম, তখন আমরা দেখেছিলাম এই ধরনের নন কনজুগেটেড এননকে যদি আমরা অ্যাসিডিক কিংবা বেসিক মিডিয়ামের মধ্যে ফেলে রাখি, তো একটা টটোমেরিক ইকুইলিব্রিয়াম তৈরি হয়, যার মাধ্যমে ও আইসোমেরাইজ করে যায় মোর স্টেবল কনজুগেটেড এননকে। হাউ ডাজ দ্যাট হ্যাপেন? বেসিক্যালি ইউ প্রোটনেট দিস কার্বনিল, which makes it a electron withdrawing group, more electron withdrawing group, then you lose this alpha proton, so you basically generate an enol here, and এই এনলটা যখন আবার কিটো ফর্মে আসবে, কিটো ফর্মে তো যাবে কারণ কিটো ফর্ম তো মোর স্টেবল, তখন যদি এইখানে প্রোটনেশন হয়, অক্সিজেন হাইড্রোজেন বন্ড ভেঙে যদি CO বন্ড তৈরি করে, তারপর যদি এইখানটাতে প্রোটনেশন করে, then you will get back this one, or it can alternatively protonate at this position by shifting the double bond from here to here, and if that happens you will get this compound. So basically there is an equilibrium between these two via the tautomeric change, protonation, deprotonation, proton transfer, etc. and যেহেতু এটা মোর স্টেবল, তাহলে ও ডমিনেট করবে এই ইকুইলিব্রিয়ামটাকে। এটা গেল একটা, তার মানে সাইক্লোহেক্স 2-enone তৈরি করার একটা ভালো টেকনিক। রিমেম্বার দিস, উই উইল ইউজ দিস থিং মেনি টাইমস। আরেকটা হচ্ছে রিডাকটিভ অ্যালকাইলেশন অফ বেঞ্জোইক অ্যাসিড ডেরিভেটিভ। এইগুলো তোমাকে আমি ঠিক সিইউ এর জন্য বলছি না, এটা তোমার সিইউতে লাগবে, এটা লাগবে, এটা হয়তো খুব এটা লাগবে না, এটা চায় না, কিন্তু বিভিন্ন ইন্টারভিউ, জ্যাম, এইসব পরীক্ষাতে লেগে যাবে। তো এখানে আমরা নিয়েছি একটা বেঞ্জোইক অ্যাসিডের মিথাইল সাবস্টিটিউটেড ডেরিভেটিভ, ঠিক আছে। এখানে এটা হচ্ছে আমাদের ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, এটা হচ্ছে আমাদের ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। তো তাহলে বার্চ রিডাকশন করলে এমনভাবে রিয়াকশন হবে যাতে আমাদের নন রিডিউসড কার্বনে মিথাইলটা থাকে, আর রিডিউসড কার্বনে CO2- গ্রুপটা থাকে। অবভিয়াসলি এগেন দ্য রিয়াকশন উইল স্টার্ট by abstraction of this hydrogen, and the Barch reduction will actually take place on the carboxylate salt. Don't forget that. এবং এখানে ডেলিভারেটলি আমরা কোনো প্রোটন সোর্স ইউজ করিনি, কোনো ইথানল আমরা দিইনি, দেখো জাস্ট সোডিয়াম লিকুইড অ্যামোনিয়া দেওয়া আছে। তাহলে রেডিক্যাল অ্যানায়ন হলো। দিস রেডিক্যাল অ্যানায়ন ইজ অ্যাকচুয়ালি কাইন্ড অফ reactive enough to take proton from ammonia. But when the anion forms, finally when the anion forms, সেই অ্যানায়নটা যখন তৈরি হবে, সেই অ্যানায়নটা কিন্তু রেজোন্যান্স স্টেবিলাইজড, এবং এখানে এমনভাবেই অ্যানায়নটা তৈরি হয়েছে যাতে নেগেটিভ চার্জটা কার্বক্সিলেটের পাশে আসে, and you will get a resonance stabilization through the carbonyl of the carboxylate, as well as you have methyl on the non-reduced sp2 carbon. যদি এখানে ইথানলের মতো স্ট্রং প্রোটন ডোনার থাকতো, তো অবভিয়াসলি ইথানলের মতো স্ট্রং প্রোটন ডোনার থাকলে সে তো র্যাডিক্যাল অ্যানায়নকেও প্রোটনেট করবে, আবার এই অ্যানায়নটাকেও প্রোটনেট করবে, কিন্তু এই সময়ে ইথানলের অ্যাবসেন্সে আর প্রোটনেটেড হতে পারবে না। এর করেসপন্ডিং যে র্যাডিক্যাল অ্যানায়নটা তৈরি হয়েছিল সেটা অ্যামোনিয়াকে ডিপ্রোটনেট করতে পারে, পারে না, এটা টু মাচ স্টেবল। অ্যান্ড হোয়াট হ্যাপেন্স ইজ
তুমি যদি এবার এর মধ্যে প্রোটন সোর্স যেহেতু অ্যাবসেন্ট আছে, এবার তুমি যদি এর মধ্যে যদি একটা মিথাইল আয়োডাইডের মতো একটা পাওয়ারফুল ইলেকট্রোফাইল দিয়ে দাও যার উপর SN2 রিয়াকশন হয়, তখন যেহেতু এটা সফট সেন্টার আর এই পার্টটা হচ্ছে অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল, যেখানে এই অক্সিজেনটা হচ্ছে হার্ড সেন্টার আর এই কার্বনটা হচ্ছে সফট সেন্টার, তো এখানে একটা অ্যালকাইলেশন হয়ে যাবে। If you look carefully, this part, this blue highlighted part, is nothing but an enolate. It is nothing but an enolate. An enolate, enol থেকে derived enolate. Enolate is nucleophilic at the alpha carbon. This is the alpha carbon with respect to the carbonyl group. এই রেসপেক্টে, এই কার্বনিল গ্রুপের রেসপেক্টে, this is the alpha carbon. See, this is the alpha carbon. And there is a negative charge here. So it is an ambident nucleophile. তুমি যদি সফট ইলেকট্রোফাইল দাও তাহলে মিথাইল এখানে ঢুকে যাবে, যদি মিথাইল এখানে ঢুকে যায় তাহলে তুমি এই কম্পাউন্ড পেলে। বেসিক্যালি এখানে প্রোটন ঢোকার কথা ছিল, ইথানল যদি থাকতো তাহলে এখানে প্রোটন ঢুকতো, বাট ইউ হ্যাভ ডেলিবারেটলি omitted ইথানল from the reaction medium because you want to include an electrophile at this position. এবার যদি তুমি তার মধ্যে H3O+ দাও তাহলে কার্বক্সিলেটেড প্রোটনেশন হয়ে CO2H তৈরি হবে। Therefore, deliberately omitting the proton source ethanol, you are generating an enolate and you are protonating or making a bond with the electrophile at the alpha position from the enolate, because the proton source is not there. The anion is not basic enough to deprotonate ammonia, so it does not get protonated. It remains as an anion, as an enolate ion. তার মধ্যে তুমি ইলেকট্রোফাইল দিয়ে ওয়ার্ক আপ করে দিলে তখন সঙ্গে সঙ্গে ইলেকট্রোফাইল ঢুকে যাবে। ওই যে ভিনাইল সরি যে রেডিক্যাল আয়নটা তৈরি হয়েছে, সেই রেডিক্যাল আয়নটা কিন্তু more or less willing to accept proton from a bad acid like ammonia, but this anion is not ready to do anything like that. This anion cannot do that. It must need the ethanol. ইথানলের প্রেজেন্সের জন্য থাকতেই হবে, যদি না থাকে তাহলে ও তুমি আর যা দেবে তার সাথে ও রিয়াকশন করবে। তুমি যদি এখানে হার্ড ইলেকট্রোফাইল দিতে তাহলে অবভিয়াসলি অক্সিজেনের সঙ্গে রিয়াকশন করতে, বিকজ অক্সিজেন ইজ দ্য হার্ড সেন্টার। So this concludes our discussion on Barch reduction as outlined in our syllabus.